ইউসিসি হবে, সারা দেশে হবে, এক দেশ এক নাগরিক, এক নিয়ম, সব কিছু এক থাকে। তা না হলে দেশের ইন্টিগ্রিটি থাকে না। সত্যিকারের লেখাপড়া করে না, তাহলে তারা বামপন্থী হয় না। কারণ বামপন্থীরা কখনো লেখাপড়া করে না, আর করলে পরে বামপন্থী থাকবে না। মানে পালিত পুত্রের অন্যরকম একটা ব্যাপার, এটা কিন্তু সব ইসলামিক কান্ট্রি স্বীকার করে না। ইসলাম গেল হবে, বা বামপন্থীরা ইসলাম গেল বলে হ্যাঁ ওই ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফাবে, এর কোনো যুক্তি নেই। জিহাদি ইসলামীরা এইটা নিয়ে ঝামেলা শুরু করবে, যে স্টেটগুলো এই লটা করবে, তখন কিন্তু সেটা সমাজের সমস্ত নাগরিকের ক্ষেত্রে বাইন্ডিং হয়ে যাচ্ছে। ওই যে ফ্ল্যাগ উঠছে চাঁদতারা, ওটা আমার দেশ, হ্যাঁ আমি চাই এখানে চাঁদতারা উঠুক, সঙ্গে সঙ্গে কিছু ছাগলের তৃতীয় সন্তান, ওই যাদের বামপন্থী নাকি কি পন্থী টন্থী বলো, তারাও লাফালাফি শুরু করবে, হ্যাঁ দিতে হবে দিতে হবে। একটা বামপন্থী নেতা, হাফ নেতা, কোয়ার্টার নেতা দেখাও দেখি একটা হকারকে তার বাড়িতে জায়গা দিয়েছে। পাপ্পু আছে না, সে ঘুরে বেড়াচ্ছে সংবিধান হাতে নিয়ে, কোনোদিন সেটা কিসের বই তাও কেউ জানে না। হ্যাঁ, সে কোনোদিন সংবিধান পড়ে দেখেছে? সংবিধানে কোথাও ইসলামিক মানুষরা সংখ্যালঘু এই কথা বলা নেই। বামপন্থী সংবিধান, কোনো একটা গরু আছে, কোনো একটা বহুরূপী আছে, কি সব অর্ধশিক্ষিত লোকজন আছে, তারা এইসব বলে বেড়ায়। স্যার, অসম মডেলে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ইউসিসি। কাল সোমবার বিধানসভায় বিল আনা হবে। স্যার, বিভিন্ন ব্যক্তিত্ব প্রশ্ন তুলছেন পশ্চিমবঙ্গে ইউসিসির দরকার কি, বিশেষত বামেরা, কি উত্তর দেবেন? দেখো, তুমি অনেকগুলো কথা বলে ফেললে। প্রথমে বলি, অসম মডেল কিনা জানি না, ইউসিসি ভারতবর্ষের প্রথম যে রাজ্যে চালু হয়েছে সেটা হচ্ছে উত্তরাখণ্ড, তারপরে গোয়া, অসম, এরকমভাবে পশ্চিমবঙ্গে আগামী কাল সোমবার প্লেসড হবে। তো এটা কেন, কি ব্যাপার, কি দেন, কি বিষয়, এবং বামেরা কি বললো না বললো, দেখো তুমি কি বললে জানি, যে বাম মেয়েদের আগে কি একটা অ্যাডজেক্টিভ দিলে না, সেই বামেরা কিছু ব্যক্তিত্ব। আচ্ছা, ব্যক্তিত্ব রহিত না হলে কেউ বাম হয় বলে তো জানা নেই। তারা বাম হাতের কারবারি, বাম বুদ্ধের মানুষজন। একটা জিনিস তোমাকে বলি, অনেক ছেলে মেয়ে বাঙালি এই ইস্টার্ন রিজিয়নে, যেহেতু কমিউনিজমটা একটা মানে স্প্রেডিংটা অনেক আগে শুরু হয়েছিল, একটা বিশেষ সময়ে মানে জীবনের শুরুতে ছাত্রাবস্থায় এবং তারপরে কিছুদিন তারা এই বামপন্থী মনোভাবাপন্ন থাকে। তারা ভাবে এই বামপন্থা ইজ এ রোমান্টিক থিং। পরবর্তীকালে এরা কিন্তু যখন সত্যিটা বুঝতে পারে, তখন এদের অনেককেই সেই বামপন্থার সঙ্গে সম্পর্ক কাটিয়ে চলে যায়, এবং তাদের মধ্যে পরবর্তীকালে অনেক মানে দক্ষিণপন্থী নেতা নেত্রীও আমরা পেয়েছি। কাজেই বাম কি বললো না বললো সেটা বড় কথা না। তারপরে ওরা তো দেখো, কেউ যদি সত্যিকারের লেখাপড়া করে না, তাহলে তারা বামপন্থী হয় না। কারণ বামপন্থীরা কখনো লেখাপড়া করে না, আর করলে পরে বামপন্থী থাকবে না। তো আমাদের সংবিধানে এই ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড আছে। সংবিধানের 44 নম্বর যে আর্টিকেল, সেখানে পরিষ্কারভাবে ইউসিসির কথা লেখা আছে, কিন্তু সেটা বলা আছে ডিরেক্টিভ প্রিন্সিপাল। এবং ডিরেক্টিভ প্রিন্সিপাল কেন দেওয়া হলো, যে ওই সময়ে সংবিধান প্রণেতারা মনে করেছিলেন যে এই জায়গাতে পরবর্তীকালে সমাজের যে অবস্থা হবে তার প্রেক্ষিতে এটাকে ডিরেক্টিভ প্রিন্সিপালের জায়গায় এরা আইন করবে কি করবে না, এই সুযোগটা এখানে আছে। সুতরাং ইউসিসি নেই আমাদের সংবিধানে। বামেরা যেমন বলে আমাদের সংবিধানে সেকুলার, আমাদের সংবিধান কি বলে, এই যে মাইনরিটির স্পেশাল প্রিভিলেজ দিয়েছে মুসলিমদের, কোথায় আছে? সব মিথ্যে কথা, কারণ ওরা সংবিধান কেউ পড়ে রাখেনি। আমি যে কোনো বামপন্থী নেতাকে চ্যালেঞ্জ করতে পারি, কখনো বলতে পারবে না যে ইসলামীরা ভারতবর্ষের সংখ্যালঘু, এটা কোন আর্টিকেলে আছে? কোনো আর্টিকেলে নেই। ওইভাবে ধর্মনিরপেক্ষ হিসেবেও আমাদের কোনো আর্টিকেলে এটা দেওয়া নেই।
এনিওয়ে, আমি এখানে এই ইউসিসির পয়েন্টে আসি যে এটা করার দরকার হলো কেন। তার কারণ হচ্ছে এটা ভারতবর্ষে শুধু নয়, সারা পৃথিবীতে, ইনক্লুডিং ইসলামী মেজরিটি কান্ট্রি ঘোষিত ইসলামিক স্টেটের মধ্যেও এই প্রবলেমটা হচ্ছে ইউনিভার্সাল সিভিল কোডের জন্য। এবং মিডল ইস্টের অনেক দেশও তাদের আইন এভাবে পাল্টে নিচ্ছে, সংবিধান এভাবে পাল্টে নিচ্ছে। কারণ দেখো, একজন লোক, তিনি প্রফেট হন যাই হন, তিনি নাকি আল্লাহ তাকে কিছু বলেন এবং তিনি সেই অনুযায়ী সেগুলো মানুষের মধ্যে প্রচার করতে থাকেন, কোরআনে লিপিবদ্ধ থাকেন। আমি তোমাকে একটা কথা বলি, আমরা সকলেই জানি যে প্রফেট মুহাম্মদ তার পালিত পুত্র জায়েদ, তো সেই জায়েদকে তিনি আসলে, জায়েদ ছিল একজন স্লেভ ওনার কাছে। ওই যুদ্ধ জয়ের পরে ওরা যেমন স্লেভ টেপ নিয়ে আসতো, সেরকমভাবে ওই তদানীন্তন সময়ের প্রেক্ষিতে এটা ছিল। পরবর্তীকালে বিশেষ ঘটনার কারণে উনি সেই কৃতদাসকে মুক্তি দেন, জায়েদকে। এবং জায়েদ কিন্তু একজন ট্রাইবাল ছিল এবং তার পদবি আলাদা ছিল, তো মোহাম্মদ ছিল না। তখন কিন্তু জায়েদ মোহাম্মদ লেখা হতো জায়েদকে। এবং উনি আপার কাস্ট, ওনাদের ইসলামে ভীষণ কাস্টিজম আছে। গান্ধীজি ইসলামের সম্পর্কে জানতো না বলে বলেছে, মানে হিন্দুদের থেকেও কাস্টিজমটা ইসলামে অনেক বেশি, হায়ার কাস্টের। এবং মোহাম্মদের রিলেটিভের মধ্যে এক সুন্দরী মেয়ে জয়নাব, তার সঙ্গে এই জায়েদের বিবাহ দেন। যে কোনো কারণেই হোক, বিভিন্ন ইসলামিক স্কলারদের মানে লেখাতেও এগুলো আছে যে জায়েদ এবং জয়নাবের বিবাহ বিচ্ছেদ ঘটানো হয় এবং জয়নাবকে প্রফেট মুহাম্মদ নিজেই বিয়ে করে নেন। এটা ঘটনা। কিন্তু আমি ঘটনাগুলো বলছি, আমার নিজের ব্যক্তিগত কমেন্ট নয়, যেগুলো লিপিবদ্ধ আছে। কিন্তু ছেলের বউকে নিজের বউ করা, এটা তো ইসলামেও তখন জায়েজ ছিল না, এটা হারাম ছিল। তাহলে কি হবে? তখন বলা হলো, দেখো কিরকমভাবে ইউসিসি ঝামেলাটা আসছে, যে তখন বলা হলো না, আল্লাহ নাকি ওনাকে জানিয়েছেন, মোহাম্মদকে, প্রফেট মোহাম্মদকে, এবং প্রফেট মোহাম্মদের কথা, যে যে পালিত পুত্র সে অন্য ধর্মে, অন্য জায়গায় নিজের ঔরসজাত পুত্রের সমান অধিকার এবং পিতৃ পদবী, মানে পালিত পিতার পদবী সে পায় অন্য ধর্মে, কিন্তু আমার ইসলামে সেটা নয়। ইসলামে কি বলছে, ওই পালিত পুত্র কিন্তু তার যে বংশ পরিচয়, পরম্পরা, এটা জানানোর জন্য কতটা কাস্টিস্ট এবং কতটা এসব ব্যাপারে তাদের সচেতনতা, অচেতনতা, যাই বলো না কেন, তো তার যে অরিজিনাল বায়োলজিক্যাল বাবা মা যে পদবী, সেই পদবী তাকে রাখতে হবে। কিন্তু শুধু তাই নয়, সে কিন্তু পালিত বাবার সম্পত্তির উত্তরাধিকারীও হবে না নর্মালি, মানে ইনহেরিটেন্স যেটা বলে সেটাই হবে না। এবং তার বউকে ডিভোর্সের পরে, তালাকের পরে বাবা যদি বিয়ে করে, যে কেউ বিয়ে করে, সেটা জায়েজ। কি সুন্দর ব্যবস্থা! আমি যা চাই আল্লাহর মারফত আমি সেটা পেয়েছি বলে জানিয়ে দিলেই হয়ে গেল। ভালো খারাপে যাচ্ছি না। এর ফলে কি হলো, উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন ইনহেরিটেন্স নিয়ে একটা প্রবলেম হলো। তুমি যদি শরীয়তি আইনে করতে যাও, এগুলোর প্রবলেম ছাড়াও আরও আছে। এই যে তালাক এবং ম্যারেজ, রিম্যারেজ, এর ফলে মানে ওয়ারিশানদের নিয়ে একটা প্রবলেম হলো। এছাড়া তালাকের ব্যাপারে ইসলামী যে তালাক পদ্ধতি, সেটা পৃথিবীর অন্য সব ধর্মের ডিভোর্সের থেকে আলাদা।
হতেই পারে, সেটা তাদের ব্যাপার। এগুলো নিয়ে প্রবলেম হয়। এই রকম সামাজিক বিভিন্ন আইন বিচারের জন্য একটাই ইউনিফর্ম পদ্ধতি থাকা উচিত। এটা সারা পৃথিবীতে স্বীকৃত, এমনকি ইসলামিক কান্ট্রিগুলোতেও স্বীকৃত। এবং আমি তোমাকে বলছি, এই যে মানে পালিত পুত্রের অন্যরকম একটা ব্যাপার, এটা কিন্তু সব ইসলামিক কান্ট্রি স্বীকার করে না। মিডল ইস্টের কিছু কিছু কান্ট্রি, আমি নাম করে বলছি না এখন, হ্যাঁ, তারা স্বীকার করে না। অথচ দুটো ইসলামিক কান্ট্রির কথা বলতে পারি, খুব সম্ভবত একটা হচ্ছে সেনেগাল আর একটা হচ্ছে ওই আফ্রিকান একটা কান্ট্রি। তারা একেবারে আমাদের বা ইউরোপিয়ান যে স্ট্যান্ডার্ড, যে তারা সমান সমানভাবে পাবে, সেটা অ্যাকসেপ্ট করেছে। এবং এই দুটোর মাঝামাঝি একটা রাস্তা নিয়েছে আরও দুটো এশিয়ান ইসলামিক কান্ট্রি, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। সুতরাং ইসলাম গেল গেল হবে, বা বামপন্থীরা ইসলাম গেল বলে, হ্যাঁ, ওই ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফাবে, এর কোনো যুক্তি নেই। তারপরে শ্যামাপ্রসাদের যে আদর্শ আমরা মেনে নিয়েছিলাম, শ্যামাপ্রসাদের যে বলিদান হয়েছিল, এক নিশান এক বিধান, আর আরেকটা ছিল এক দেশের আর কি, এক নিশান এক বিধান, এগুলো ছিল। তো সেই জায়গা থেকে বিধানটা কেন বিভিন্ন লোকের ক্ষেত্রে আলাদা হবে? এবং তারপরে এই যে ওয়ারিশান নিয়ে প্রবলেম, এই প্রবলেম কে সলভ করবে? এটা একটা। তারপরে তালাকের প্রবলেম, এরকম আরো অনেক সোশ্যাল ইনজাস্টিস চলে আসবে সমাজে। কোনো সরকার এটা মানতে পারে না। মোস্ট অফ দ্য ইউরোপিয়ান গভর্নমেন্ট এটা অ্যাকসেপ্ট করে না। এবং বললাম তো যে প্রচুর ইসলামিক কান্ট্রিও এগুলোকে পরিবর্তন করেছে। আমাদের এখানে ইউসিসি হচ্ছে, তাহলে তফাৎটা কোথায়? আপনি তো এইমাত্র বললেন যে আর্টিকেল 24-এ এটা আছেই, তাহলে এটা আনতে হবে কেন? আর্টিকেল 24-এ আসে ডিরেক্টিভ প্রিন্সিপাল, এটা অ্যাডভাইসারির মতো, যে নাও মানতে পারে। এইবারে যে ছাগলের তৃতীয় সন্তানরা লাফাবে, জিহাদি ইসলামীরা এইটা নিয়ে ঝামেলা শুরু করবে, এই সুযোগটা যাতে না থাকে, সমাজে যাতে সকলের ইউনিফর্ম লায়াবিলিটি, রেসপন্সিবিলিটি এবং তাদের যে প্রাপ্য সেটাও যাতে ইউনিফর্ম থাকে, তার জন্য এইটাকে যখন ল করবে, এটা ল যে কোনো সময় করা যায়, যে যে স্টেটগুলো এই লটা করবে, তখন কিন্তু সেটা সমাজের সমস্ত নাগরিকের ক্ষেত্রে বাইন্ডিং হয়ে যাচ্ছে। এবারে এতক্ষণ ছিল এটা ডিরেক্টিভ প্রিন্সিপাল আর্টিকেল 44-এ, এখন যেখানে যেখানে যে যে রাজ্যে ইউসিসি অ্যাকসেপ্ট হচ্ছে সেখানে এটা বাইন্ডিং হয়ে যাচ্ছে। এখানে আপত্তিটা কোথায়? তার মানে কিছু লোককে বিশেষ সুবিধে পাইয়ে দেওয়া হবে। কিছু লোক বলবে যে ওই যে ওপারে দেখা যাচ্ছে আলো, ওই যে ফ্ল্যাগ উঠছে চাঁদতারা, ওটা আমার দেশ, হ্যাঁ, আমি চাই এখানে চাঁদতারা উঠুক। সঙ্গে সঙ্গে কিছু ছাগলের তৃতীয় সন্তান, ওই যাদের বামপন্থী নাকি কি পন্থী টন্থী বলো, হ্যাঁ, তো তারাও লাফালাফি শুরু করবে, হ্যাঁ দিতে হবে দিতে হবে। তারা যেমন ওই তোমার কি বলে, ওই হকার উচ্ছেদ নিয়ে তাদের খুব আপত্তি ছিল। একটা বামপন্থী নেতা, হাফ নেতা, কোয়ার্টার নেতা দেখাও দেখি একটা হকারকে তার বাড়িতে জায়গা দিয়েছে? কবেলা তারা খাবার বন্দোবস্ত করেছে নিজের বাড়িতে? এগুলো হাস্যকর রকম জোকারগিরি শুরু করেছে। এদেরকে পাত্তা দিয়ে লাভ নেই। ইউসিসি হবে, সারা দেশে হবে, এক দেশ এক নাগরিক, এক নিয়ম, সব কিছু এক থাকে। তা না হলে দেশের ইন্টিগ্রিটি থাকে না। স্যার, অনেকে প্রশ্ন তুলছেন এটা শুধুমাত্র বিজেপির একটা এজেন্ডা, যেখানে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা হচ্ছে, তাছাড়া আর কিছুই না। যদি তোমার অনেকে, আমি জানি না কারা বলেছে, যারা অনেকে, তারা কতটা বিদেশি রাষ্ট্রের থেকে বিভিন্ন রকম সুবিধে পেয়ে অ্যাক্টিভ অর প্যাসিভ ওয়েতে ভারতবর্ষের ডিসইন্টিগ্রেশনের জন্য কাজ করছেন না, সেটা আগে দেখান তো দেখি। এরকম নেই কেউ, এটা হতে পারে না।
কারণ দেশের সব মানুষ, সব নাগরিক সমান, তাদের কথা পাত্তা দিয়ে কি হবে? আমি তো তাদের ওপেন চ্যালেঞ্জ করেছিলাম যে দেখান ভারতবর্ষের কোন আর্টিকেলে সংবিধান, একটা সংবিধান হাতে নিয়ে এক পাপ্পু আছে না, সে ঘুরে বেড়াচ্ছে সংবিধান হাতে নিয়ে, কোনোদিন সেটা কিসের বই তাও কেউ জানে না। হ্যাঁ, সে কোনোদিন সংবিধান পড়ে দেখেছে? সংবিধানে কোথাও ইসলামিক মানুষরা সংখ্যালঘু এই কথা বলা নেই। একটা কথা কিন্তু বলা আছে সংবিধানে, খুব সূক্ষ্মভাবে আমি আজকে ধরিয়ে দিয়ে যাচ্ছি, যে সংবিধানে সংখ্যালঘু কারা? এক একটা রিজিয়ন, জায়গা ওয়াইজ, শুধু স্টেট নয়, তার থেকেও ছোট, যেখানে মাইনরিটি লিঙ্গুইস্টিক অ্যান্ড রিলিজিয়ান হবে, লিঙ্গুইস্টিক অ্যান্ড রিলিজিয়ান, এই জায়গাটা হিট করছি। কোনো তোমাদের ওই যে অনেকে বলছে, অনেকে বামপন্থী বালা, হ্যাঁ, তারা কেউ জানেও না, পরেও নি, সেটা হচ্ছে যে এই ইউসিসি রুলটা অ্যাপ্লিকেবল হবে না। পশ্চিমবঙ্গে যেটা আসছে সেখানেও তাই। কোথায়? ট্রাইবাল এরিয়াতে। কারণ তারা লিঙ্গুইস্টিক মাইনরিটি। তারা যে মাইনরিটি সেটা কিন্তু আমাদের সংবিধান স্বীকৃত। ইসলামীরা মাইনরিটি বা সেকেন্ড লার্জেস্ট তোমার রিলিজিয়াস গ্রুপ মাইনরিটি, এটা কোথায় বলা আছে? ওই বামপন্থী সংবিধান, কোনো একটা গরু আছে, কোনো একটা বহুরূপী আছে, কি সব অর্ধশিক্ষিত লোকজন আছে, তারা এইসব বলে বেড়ায়। আর অনেকে যাদের কথা বলছো সেটা হচ্ছে পেইড মিডিয়া, যাদের বহু মিডিয়া স্পেশালিস্ট হচ্ছে বামপন্থীদের দ্বারা লালিত এবং পালিত, তারা এইসব উল্টোপাল্টা প্রচার করে এবং নিজেদের মিডিয়ার পজিশন খারাপ করে, টিআরপি খারাপ করে। এখানে কোনো ব্যত্যয় নেই। আচ্ছা, পশ্চিমবঙ্গে তুমি যদি রিলিজিয়াস মাইনরিটির কথাই বলো, পশ্চিমবঙ্গে রিলিজিয়াস মাইনরিটি হিন্দুরাও নয়, মুসলমানরাও নয়। সেখানে তোমাকে যদি কিছু কোথাও শিখ থাকেন, তারা মাইনরিটি। বুদ্ধিস্টরা ডেফিনেটলি মাইনরিটি, জারোয়াস্ট্রিয়ানস মাইনরিটি। তো রিলিজিয়াস মাইনরিটি, তাদের কিছু কিছু আমাদের ফান্ডামেন্টাল রাইটসে কিছু কিছু জায়গা, ওই পার্টিকুলারলি 25 to 30 মধ্যে কিছু মানে ওই কমিউনিটি প্রোটেকশনের কথা বলা আছে, এবং সেটা ট্রাইবালরাও পাবে। ট্রাইবালদের কথা কেন বলে না তারা? ট্রাইবালরা বামপন্থীদের পেছনে পেছনে দেশের ডিসইন্টিগ্রেশনের জন্য নাচে না বলে? এই ইউসিসি কিন্তু ট্রাইবালদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, এবং এটা যথেষ্ট মানে সংবিধান মেনেই করা হচ্ছে।